এই কাহিনীটা শুধু ধর্ষণের অভিযোগের নয়, বরং ক্ষমতার দম্ভ আর চরম প্রতিশোধের এক অদ্ভুত খেলা, যেখানে সত্যি আর মিথ্যার রেখাটা এতটাই আবছা যে শেষ পর্যন্ত তুমিও নিজেকে প্রশ্ন করবে, আসলে অপরাধীটা কে? জানতে চাও শহরের সবচেয়ে নামকরা উকিল কি জন্য কথা বলেছিল যে আমরা বিচারের ব্যবসায় নেই, আমরা আইনের ব্যবসায় আছি? তাহলে চলো শুরু করা যাক এই শ্বাসরুদ্ধকর কাহিনী। তো সিনেমার শুরুতে আমরা তরুণ নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যিনি পেশায় একজন বেশ নামকরা উকিল। আইন সম্পর্কে তার নিজস্ব নীতি ও আদর্শ ছিল। নতুন বছর, ল কলেজে নতুন শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য তরুণ আজ এখানে লেকচার দিচ্ছিলেন। সমস্ত শিক্ষার্থীদের সে বলে, আইন বিচারের সমতুল্য নয়, এটি কেবলমাত্র বিচার পাইয়ে দেওয়ার একটা মাধ্যম মাত্র, তাও কেবল কখনো সখনো। তোমরা কখনো আইনকে অতটাও ভালোবেসো না, কারণ এটি ঈর্ষাপরায়ণ উপপত্নীর মতো, যার কাছ থেকে একদিন তোমরা কেবল হতাশাই পাবে। একথা শুনে একজন স্টুডেন্ট তাকে প্রশ্ন করে, আপনি নিজেই একজন উকিল হয়ে একথা কিভাবে বলছেন আপনি? তরুণ তখন তাদেরকে বলে, 2012 সালের নির্ভয়া মামলার কথা হয়তো তোমাদের মনে আছে। ওই ঘটনায় 5 জন আসামি ধরা পড়েছিল, যার মধ্যে একজন নাবালিকও ছিল। যদিও মেয়েটিকে সবচেয়ে মারাত্মক আঘাত ওই ছেলেটিই করেছিল, কিন্তু আইন অনুযায়ী নাবালক হওয়ার কারণে কোর্ট বাকি দর্শকদের ফাঁসি দিলেও ওই ছেলেটি 3 বছরের সাজা কেটেই মুক্তি পায়। তাহলে তোমরাই বলো, আইন কি সেখানে সঠিক ছিল? উত্তর হলো হ্যাঁ। কিন্তু যদি প্রশ্ন করো বিচার কি পাওয়া গিয়েছিল, তবে উত্তর এটাই দাঁড়ায় না। আর এই জন্যই আমি ওই কথাটা বলেছি, আমি কেবল আইনের জন্যই আছি। বিচার আমরা শুনতে পাই, কিন্তু আইনকে আমরা দেখি, এবং এটি বাস্তবে আছেও বটে। সিন চেঞ্জ হয়, আমরা অঞ্জলি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে সিনেমার জন্য সহকারী পোশাক ডিজাইনার হিসেবে কাজ করে। কিন্তু সেদিন কিছু পোশাক নিয়ে বিখ্যাত ডিরেক্টর রোহান খুরানার কাছে যখন সে যায়, রোহান তার কাছ থেকে পোশাক দেখানোর বাহানায় তাকে পাশে এসে বসতে বলে। রোহানের আচরণ মোটেই ঠিক লাগছিল না। ঘরে থাকা কাজের মাসিকে কিছু বাজার করতে আনার বাহানায় বাইরে পাঠিয়ে দিয়ে সে প্রথমে তো বাজে নজরে অঞ্জলির দিকে তাকাতে থাকে। তারপর একটা সময় অঞ্জলির সঙ্গে উল্টোপাল্টা ব্যবহার করতে শুরু করে, তাকে হাত ধরে কাছে টেনে আনা, তার সঙ্গে জোর জবরদস্তি করা, এই সমস্ত কিছু। অঞ্জলি নিজেকে ছাড়ানোর চেষ্টা তো করছিল, কিন্তু নোংরা উদ্দেশ্য নিয়ে ধরা রোহানের হাত তাকে এত শক্ত করে ধরে ফেলে যে তার সামনে অঞ্জলি কিছুই করতে পারে না। এর বেশ কিছুক্ষণ পর আমরা দেখতে পাই অঞ্জলি মুখ ঢেকে বাড়ি ফেরে, আর তার ভাই এই অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করলে অঞ্জলি তাকে সমস্ত কিছু জানিয়ে দেয়। এরপর সিন চেঞ্জ হয়, রোহানকে আমরা ফিল্ম সেটে দেখতে পাই, যেখানে বেশ কিছু পুলিশ এসে অঞ্জলিকে ধর্ষণের অভিযোগে রোহানকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর অঞ্জলিকে আমরা আরও একবার দেখি, ফিজিক্যাল এক্সামিনেশনের জন্য তাকে হাসপাতালে আসতে হয়, যেখানে কোনো মহিলা ডক্টর উপস্থিত না থাকায় একজন পুরুষ ডাক্তারই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর প্রশ্নগুলো এতটাই সরাসরি ছিল যেগুলো অঞ্জলি না চাইতেও তার মার সামনেই উত্তর দিতে হয়। যেমন, যখন আপনার সাথে সমস্ত কিছু হচ্ছিল তখন আপনি ব্যথা পেয়েছেন কিনা, সে সময় কি পজিশন ছিল, আর কোথায় কোথায় কি করা হয়েছে, এবং আপনার শেষ পিরিয়ড কখন হয়েছিল। আর সবশেষে শোনে, আপনি কি এর আগেও কোনোদিন যৌনভাবে সক্রিয় ছিলেন? সমস্ত উত্তর দেওয়ার সাথে সাথে এর উত্তরেও অঞ্জলি হ্যাঁই জানায়। এই খবরটি এখন প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং প্রতিটি নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে। একজন নামকরা ডিরেক্টর তার সহকর্মীর সাথে এরকম কাজ করেছে, আর একথা জানতে পেরে সমস্ত সোশ্যাল মিডিয়ার জনতা তাদের নিজস্ব মতামত কমেন্টের মাধ্যমে পাস করতে শুরু করে। এরকম লোকেদের সঙ্গে কি করা উচিত, সে এখনো কেন বেঁচে আছে, তাকে এভাবে কেন বাঁচিয়ে রেখেছে, এরকম অনেক কমেন্ট আর কি। রোহানের মামলা শুনানির দিন আসে, তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়, যেখানে তার স্ত্রী কায়নাজও উপস্থিত ছিলেন। আদালত থেকে এই রায় দেয়, অঞ্জলির বয়ান, মেডিকেল রিপোর্ট সমস্ত কিছু মাথায় রেখে, যেহেতু ডিএনএ টেস্টের পরেও অঞ্জলির শরীরে রোহানের শুক্রাণুর উপস্থিতি পাওয়া গেছে, তাই সমস্ত কিছু বিবেচনা করে ভারতীয় দণ্ডবিধি 376 ধারা অনুযায়ী রোহান খুরানাকে 10 বছরের সাজা শোনানো হচ্ছে। সমস্ত কিছুর পর রোহানকে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে কায়নাজকে এই কথাটা বলে, সে কোনো ধর্ষণ করেনি এবং লোকেরা তার মেডিকেল রিপোর্টের কোনো পরিবর্তন করেছে। স্বামীর মুখে একথা শুনে কায়নাজ সরাসরি পৌঁছায় নামকরা উকিল তরুণের কাছে, এবং স্বামীকে ডিফেন্ড করার জন্য তরুণকে হাইকোর্টে এই মামলা লড়ার জন্য অনুরোধ করে। তাই সরাসরি তো তাকে হ্যাঁ জানায় না, কিন্তু তার কাছ থেকে সমস্ত ফাইল আর মেডিকেল ডিটেলস নিয়ে নেয়। আর সে এই কেস লড়বে কিনা সেজন্য ওই রাতে ফাইলের সমস্ত কিছু যখন সে খুঁটিয়ে নাটিয়ে দেখছিল, সেই সময় তার স্ত্রী তার কাছে এসে বলে, আমি তোমার কাজকে যথেষ্ট রেসপেক্ট করি,
কিন্তু যে মানুষটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে সে একজন ধর্ষক, তাহলে এমন লোকের ডিফেন্ডে কি তোমার কথা বলা উচিত? তরুণ তখন তাকে বলে, সবসময় আমরা সামনাসামনি যা দেখি তার পেছনে অনেক কিছুই লুকিয়ে থাকে। আমার কাজ সত্যিটা বের করা, আর সেটাই আমি করছি। পরের দিন তরুণ রোহানের সঙ্গে জেলে দেখা করতে যায় আর তাকে বলে, দেখো আমি সমস্ত কিছুই দেখেছি তোমার ফাইলে, কিন্তু আরও যে সমস্ত কিছু আমার জানা নেই সেটা যদি তুমি বলো তাহলে অনেক সুবিধা হয়। কিন্তু রোহান তখনও তাকে এই একই কথা বলে, আমার মেডিকেল রিপোর্ট ওরা বদলে দিয়েছে। এই কথা শুনে তরুণ তাকে জানায়, মানুষের শুক্রাণু কোনো পানের পিক না যে পুলিশ তোমার শরীর থেকে নিয়ে ওর ফাইলের মধ্যে ঢুকিয়ে দেবে। তাই টাকা আর আমার সময় নষ্ট না করে সব সত্যিটা যদি বলে দাও তাহলে আমি কেস লড়বো, না হলে থাক। এই কথা শুনে রোহান সেদিন যা যা হয়েছিল তার সমস্তটাই তাকে খুলে বলে। সিন চেঞ্জ হয়, পাবলিক প্রসিকিউটর আমরা হিরালকে দেখতে পাই। হিরালই অঞ্জলের কেসটা লড়বে, তাই সমস্ত কিছু জানার জন্য সে অঞ্জলের বাড়ি যায় তার সঙ্গে দেখা করতে। কেস আবারও ওপেন হয়, হাইকোর্টে মামলা শুনানির দিন আসে আর হিরাল প্রথম তার যুক্তি পেশ করে। সে জানায়, আমাদের দেশে ধর্ষণের হার এতটাই বেশি যে প্রত্যেক 20 মিনিটে কোনো না কোনো মহিলা ধর্ষণ হচ্ছে, আর ন্যাশনাল ক্রাইম রেকর্ডসের ব্যুরো অনুযায়ী 98% ভিক্টিমই তার পরিচিত কারোর দ্বারাই ধর্ষিত হয়। রোহানের কাছে ক্ষমতা আছে, সে বেশ নামকরা ডিরেক্টর, আর সে তার এই ক্ষমতার পদের অপব্যবহার করেছে। অঞ্জলিকে সে মেরেছে, পিটিয়েছে আর তারপর তাকে ধর্ষণ করেছে। তাই এই কেস আমাদের আবারও ওপেন করাচ্ছে, ওর মিনিমাম 20 বছরের সাজা হওয়া উচিত। আর যতক্ষণে আমি এই কথাগুলো বলছি ততক্ষণে দেশের কোনো এক কোনায় আরও একটি মহিলা ধর্ষণের শিকার হয়েছে। এবার তরুণ তার যুক্তি পেশ করে। তরুণ বলে, প্রথমত ভারতে ধর্ষণের হার আধুনিক বিশ্বের তুলনায় অনেক কম, আর যে বিষয়ে এখানে কথা হচ্ছে আমি বলবো রোহনের উপর সমস্ত অভিযোগ মিথ্যা। অঞ্জলির সাথে এরকম কখনো ঘটেইনি, আর ডিফেন্স এটা অবশ্যই প্রমাণ করবে। আর এটাও প্রমাণ করবে অঞ্জলি কিভাবে তার সুরক্ষার জন্য আইনের অপব্যবহার করেছে। দুপক্ষেরই যুক্তি শোনার পর আদালত একটা ছোট্ট বিরতি নেয়। তরুণ হিরালের সাথে দেখা করে, আর এখান থেকে আমরা জানতে পারি হিরাল একটা সময় তরুণের আন্ডারেই কাজ করত, তাই দুজনে দুজনকে ভালোভাবেই চেনে। কিন্তু আজ তারা একে অপরের মুখোমুখি। ছোট্ট ব্রেকের পর আবারও মামলা শুনানি শুরু হয়। হিরাল অঞ্জলিকে কাঠগড়ায় ডেকে সেদিনের সমস্ত কথা খুলে বলতে বলে। অঞ্জলি পরপর সমস্ত কিছুই বলে। রোহানকে ইউনিফর্ম দেখাতে আসা, তার সঙ্গে জোর জবরদস্তি করা, তাকে মারধর করা, আর শেষমেশ তাকে জোর করে টেনে বেডরুমে নিয়ে যাওয়া। একথা শোনার পর হিরাল সেই সমস্ত মেডিকেল রিপোর্ট কোর্টের কাছে পেশ করে। আর এই সমস্ত কিছু পেশ করার পর যেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল মেডিকেল রিপোর্ট অনুযায়ী অঞ্জলির শরীরে রোহানের বীর্য বর্তমান। এর সাথে সাথে হিরাল কোর্টকে এটাও জানায়, রোহান তার ক্ষমতার ব্যবহার করে শুধু অঞ্জলিকে না, তার অনেক সহকর্মীর সাথেই সে এরকম কাজ করেছে, আর এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। আদালতের সমস্ত শুনানির শেষে যখন তরুণ আদালতের বাইরে আসে, তাকে সমস্ত সাংবাদিকরা ঘিরে ধরে, যেখানে সমস্ত ভিড় তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। আর তারই মধ্যে থাকা একটা মেয়ে তার মুখে কালি ছুঁড়ে মারে। স্বাভাবিকভাবে দেশের সমস্ত জনতা তরুণের উপর রেগেছিল, কারণ সে একজন নামকরা উকিল, শুধু টাকার জন্য সে একজন ধর্ষকের পক্ষ নিচ্ছেন। মামলা শুনানি আবারও শুরু হয়। তরুণ এবার তদন্তকারী অফিসারকে কাঠগড়ায় ডাকে, আর তাকে জিজ্ঞাসাবাদ করে তরুণ জানায় অঞ্জলির রিপোর্ট লিখিয়েছিল দিনের বেলায়, কিন্তু রোহানকে গ্রেপ্তার করা হয় সন্ধ্যায়। আর তাছাড়া অফিসার জানিয়েছে সেদিন কোনো কল করেনি সে, কিন্তু আমার কালেক্ট করা ডেটা এটাই বলছে থানার সামনে থাকা একটা দোকান থেকে রোহানের কাছে সেদিন ফোন এসেছিল। আর আমার মতে অফিসার সেদিন অঞ্জলির রিপোর্ট লেখানোর পর রিপোর্ট না লেখার বিনিময়ে সে রোহানকে ব্ল্যাকমেল করতে থাকে টাকার জন্য, কিন্তু রোহান তাতে রাজি হয়নি। আর আরও দুবার ফোন করার পর যখন রোহান একদমই টাকা দিতে রাজি হয় না, তখন পুলিশ রোহানকে গ্রেপ্তার করতে আসে সন্ধ্যাবেলায়, আর তার কাছ থেকে তার ফোনও বাজেয়াপ্ত করে। কিন্তু আইন অনুযায়ী আসামির ফোন বাজেয়াপ্ত করার কোনো হক নেই তার কাছে, কিন্তু অফিসার তার কাছ থেকে ফোন এই জন্যই বাজেয়াপ্ত করেছিল যাতে তাদেরই থানার সামনে থেকে করা কলের রেকর্ডগুলো রোহানের ফোন থেকে তারা ডিলিট করতে পারে। এরপর তরুণ রোহানের ঘরে থাকা বেডশিট দেখায়। রিপোর্ট অনুযায়ী এই বেডশিটে বীর্যের দাগ পাওয়া গিয়েছিল, কিন্তু এটি পরীক্ষার জন্য 5 দিন দেরিতে পাঠানো হয়। আমি জানতে পারি সেটা কেন। এর মানে তো পরিষ্কার, এটা পুলিশের হেফাজতেই 5 দিন ছিল, তাই এই প্রমাণের সঙ্গে তারা ছেড়খানি অবশ্যই করতে পারে। আর নিয়ম অনুযায়ী এরকম প্রমাণ আদালতে মানা হয় না। প্রথমে তো ঘুষের জন্য টাকা চাওয়া, তারপরে আবার প্রমাণের সঙ্গে কারসাজি করা। তাহলে তো আমরা ধরে নিতেই পারি যে বাকি প্রমাণের সঙ্গে এরা কোনো না কোনো প্রবলেম করেছে। তাই আমি আদালতকে রিকোয়েস্ট করব এরকম মিথ্যা প্রমাণের উপর বেস না করে আমার মক্কেলকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়া হোক।
আদালত আবারও একটা ছোট্ট ব্রেক নেয়। হিরাল কিছুটা হতাশ হয়ে কিছুটা রেগে তরুণের কাছে গিয়ে বলে, আপনি জানতেন প্রমাণে কোনো পরিবর্তন করা হয়নি, তবুও আইনের ফাঁকফোকর ব্যবহার করে আপনি কেসটাকে অন্যদিকে নিয়ে যেতে চাইছেন। তবে আমি একটা কথা বলি, আপনার কোনো চালাকি রোহানকে মুক্তি পেতে সাহায্য করবে না। তরুণ তাকে সাহায্য করে আর তাকে বোঝায়, দেখো হিরাল, তুমি ধরে নিয়েছো তুমি সত্যের জন্যই লড়ছো, কিন্তু রোহান আর অঞ্জলির মধ্যে কি ঘটেছিল তা না তো আমি জানি আর নাই বা তুমি জানো ঠিকঠাক করে, কারণ সেখানে আমরা কেউই উপস্থিত ছিলাম না। আর এখানে একজনকে তো হারতেই হবে যাতে অন্যজন জিততে পারে, আর জিততে তো সবাই চায়। ঠিক তোমার এই খাবারের প্লেটের মতো, যেখানে ডাল হলো প্রসিকিউটর, ভাত হলো ডিফেন্স, আর রুটি হলো বিচারক, আর বিচার হলো ওই পাশে পড়ে থাকা দইয়ের মতো, সবার জেতার তাড়ায় যেটা পাশেই পড়ে থাকে। এই কথা শুনে হিরাল তরুণকে জানায়, আপনার এরকম চিন্তা ভাবনার কারণেই আমি আপনার অফিস ছেড়েছিলাম। একথা বলে হিরাল সেখান থেকে চলে যায়। পুরো সোশ্যাল মিডিয়ায় একটাই হ্যাশট্যাগ চলছিল, আসামির ফাঁসি চাই, কিন্তু অন্য পক্ষের গল্প জানার কারো কোনো আগ্রহ ছিল না। আদালত আবারও তার শুনানি শুরু করে। আদালত জানায়, অফিসার ঘুষখোর ছিলেন, অসতর্কতা ছিলেন, কিন্তু প্রমাণ চেঞ্জ করার মতো তার কাছে বৈজ্ঞানিক জ্ঞান নেই, তাই বাকি সমস্ত প্রমাণ আসামির বিরুদ্ধে এখনো ব্যবহার করা হবে। একথা শুনে তরুণ জামিনের জন্য আবেদন করলেও আদালত ওই মেডিকেল রিপোর্টটাকেই ধরে রোহানকে মুক্তি দিতে রাজি হয় না। এবার তরুণ তার কথা শুরু করে। রোহানের ঘরের কাজের মাসি বাড়ি থেকে বেরোনোর 22 মিনিটের মধ্যেই ফিরে এসেছিলেন, আর অঞ্জলি যা যা বর্ণনা করেছে সেই সমস্ত কিছু তো 22 মিনিটের মধ্যে হওয়া সম্ভব না। কোর্টে পেশ করা রোহানের কিছু ছবি দেখিয়ে তরুণ বলে, এটুকু তো আমরা সবাই জানি, কেউ যদি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে তবে নখের দাগ বুকে কিংবা কাঁধে আসা উচিত ছিল, কিন্তু রোহানের পিঠের এই দাগ তো অন্য কিছুই বলছে। এর মানে তো সহজ, অঞ্জলি এটাই চাইছিল সে যেন আরও তার কাছে আসুক। আর তাছাড়া আমার মক্কেল রোহান স্বীকার করেছে তার আর অঞ্জলির মধ্যে একটা সম্পর্ক ছিল, আর অঞ্জলি এরকম অ্যাগ্রেসিভ ভাবে সঙ্গম পছন্দ করত। কিন্তু যখন তাদের সম্পর্ক শেষ হয়, অঞ্জলি তার বিরুদ্ধে মিথ্যে ধর্ষণের মামলা করে। নিজেদেরই উকিলের এই কথা শুনে কোর্টে থাকা রোহানের স্ত্রী সেখান থেকে উঠে চলে যায় এবং আদালত পরবর্তী শুনানির জন্য মুলতবি করা হয়। অঞ্জলির বিরুদ্ধে আরও প্রমাণ সংগ্রহের জন্য তরুণের জুনিয়র অঞ্জলির প্রতিবেশীর সন্ধান পায়। তরুণ তার কাছ থেকে আরও এমন কিছু জানতে পারে যেটা শোনার পর তরুণকে একটু অবাক করে। সিন চেঞ্জ হয়, আবারও শুনানি শুরু হয়। তরুণ অঞ্জলির ভাইকে এবার কাঠগড়ায় ডাকে, যাতে সে কোনো রকম মিথ্যে সাক্ষ্য না দেয়। তাই তরুণ তাকে এমনভাবে কিছু কথা বলে যে মিথ্যে সাক্ষ্য দিলে তুমি তো এটা জানোই 7 বছর পর্যন্ত জেল হতে পারে, তাই আমি চাইবো তুমি সমস্ত কিছু সত্যি সত্যি বলো, আর আমি যে সমস্ত কথা বলছি এর একটাও মিথ্যে কিনা সেটা তুমি বলো। তরুণ কোর্টে জানায়, অঞ্জলি যখন বাড়ি ফিরে এই সমস্ত কিছু জানায় তার ভাইয়ের খুব রাগ হয়েছিল। রোহান খুব ধনী হওয়ার কারণে তাকে তো কিছু করতে পারেনি, কিন্তু বাড়ির মেয়ের ইজ্জত পুরো পরিবারের ইজ্জত মনে করা হয়, তাই নিজের রাগ মেটানোর জন্য সে নিজের বোনকেই প্রচণ্ড মারধর করে। আর যখন থানায় এরা গিয়ে কেস করে, এই সমস্ত মারধরের দোষ চাপিয়ে দেয় রোহানের ওপর। তরুণের বলা কোনো কথাই অঞ্জলির ভাই অস্বীকার করে না। হ্যাঁ, সেই মেরেছিল তার বোনকে, কিন্তু কেস অন্যদিকে চলে যাচ্ছে দেখে হিরাল যার কথার মধ্যে কথা বলতে গেলে তরুণ আর হিরালের মধ্যে এবার তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। জর্জ তাদের দুজনকেই শান্ত করে একটা ঘরে দুজনকে আসতে বলে, কিন্তু সেখানেও তরুণ জানায় হিরাল জানতো অঞ্জলিকে তার ভাই মেরেছিল, কিন্তু সে এই কথাটা লুকিয়েছিল যাতে ডিফেন্সের সুযোগ না নিতে পারে। আর এই কথা জজ জানার পর হিরালকেও বেশ তিরস্কার করে বলে, তোমার কাছ থেকে এটা আশা করিনি। দুজনকেই শান্ত করার পর কোর্টের শুনানি আবার চালু হয়। রোহানের বেডরুমে কিছু জুঁই ফুল পাওয়া গিয়েছিল। এতক্ষণ পর্যন্ত সবাই এটাই জানতো ঘটনার দিনে অঞ্জলির সাথে জোর জবরদস্তি করার কারণে জুঁই ফুলগুলো হয়তো ছিঁড়ে তার ঘরে পড়েছে, কিন্তু তরুণ সেই যুক্তিকে ভুল প্রমাণ করে দুটো সিসিটিভি ফুটেজ দেখায়। একটা ফুটেজ দেখানো হয় যেটা সেদিনের ছিল না, তার বেশ কিছুদিন আগের, যেখানে সে ওই ফুল পরা ছিল, আর একটা ফুটেজে দেখা যাচ্ছিল যেখানে তার চুল পুরোপুরি খোলা ছিল। আর এই দুটো ফুটেজই আলাদা আলাদা দিনের। এতে এটাই প্রমাণ হয় তাদের শারীরিক সম্পর্ক অনেক আগে থেকেই চলছিল। দুজনের মধ্যে যা কিছু চলছিল তার সবকিছু তাদের সম্মতের ভিত্তিতেই হচ্ছিল। এই কথা শুনে এবার হিরাল জানায়, যদি আমি এটা ধরেও নি তাদের সম্পর্ক ছিল, তারপরেও রোহনের ওপর লাগা দাগ অবশ্যই বৈধ, কারণ আগে যদি তাদের মধ্যে সঙ্গম হয়েও থাকে তার মানে এই নয় যে ভবিষ্যতেও হবে। সেকশন 375 অনুযায়ী যৌন মিলনের সময় পার্টনারের ইচ্ছা বা সম্মতি অবশ্যই জানা জরুরি। সেদিন হয়তো অঞ্জলির সেরকম কোনো ইচ্ছা ছিলই না। এই কথা শুনে তরুণ এবার বলে, বেডরুমে না তো ক্যামেরা ছিল আর নাই বা আমরা কেউ ছিলাম,
তো সেখানে অঞ্জলির অনুমতি ছিল কি ছিল না সেটা আমরা কেউই জানি না, কিন্তু আগে যে তাদের মধ্যে সমস্ত কিছু হয়েছে সেটা আমি আগেও প্রমাণ করেছি। হিরাল জানায় অঞ্জলির উরুতে থাকা আঘাতের চিহ্নই প্রমাণ করছে তার সাথে সেই দিন জোর জবরদস্তি করা হয়েছিল, আর তার অনুমতি ছাড়াই সমস্ত কিছু হয়েছে। আদালত একদম ঠিকঠাক সিদ্ধান্ত দেওয়ার জন্য বিচার সেদিন মুলতবি রাখে। পরবর্তী শুনানির দিন আসে। আদালতকে তরুণ কিছুদিন আগের একটা ভিডিও ফুটেজ দেখায়, যেখানে দেখা যাচ্ছিল অঞ্জলি লিফটের বদলে সেদিন সিঁড়ি ব্যবহার করেছিল। কিন্তু অঞ্জলি আমাদেরকে আগেও বলেছে সে লিফটেরই ব্যবহার করেছিল সেদিন বাইরে আসার জন্য। তরুণ এবার রোহানকে কাঠগড়ায় ডাকে, আর যেমনটা অঞ্জলির কাছে শোনা হয়েছিল সেরকমটা তরুণের কাছেও শোনা হয়, তার কাছ থেকে সমস্ত স্টোরি শোনার জন্য। রোহান তার কাহিনী শুরু করে একদম প্রথম দিন থেকে, যেদিন ফিল্ম সেটে শুটিংয়ের সময় অঞ্জলিকে সে প্রথম দিন দেখেছিল। অঞ্জলি লুকিয়ে লুকিয়ে সেখানে ফটো তুলছিল, আর রোহান সেটা দেখতে পেয়ে তাকে ধমক দেওয়ার জন্য এক পাশে ডেকে নেয়, কারণ শুটিংয়ের মধ্যে পার্সোনাল ক্যামেরা ব্যবহার করা মানা ছিল। কিন্তু তরুণ তার মোবাইলের ক্যামেরা চেক করে দেখতে পায় অঞ্জলি লুকিয়ে লুকিয়ে তারই ফটো সবসময় তুলছিল। এরকম আরও একটা দিন আসে যেদিন রোহান ভোর 4টায় সেটে পৌঁছায়, সেখানে সে শুধু অঞ্জলিকেই দেখতে পায়। অত ভোরে সেখানে কফি মেকার না আসায় অঞ্জলি নিজেই তার কফি বানিয়ে নিয়ে আসে। রোহানও সমস্ত কিছু বুঝতে পারে, আর সে ধীরে ধীরে অঞ্জলির কাছে যেতে শুরু করে। কিন্তু অঞ্জলি তার এই ব্যবহারে এক পা দুপা পিছিয়ে যায়, আর সে বলে সে জানতো না অ্যাকচুয়ালি রোহান বিবাহিত। একথা শুনে রোহান তাকে বলে, তুমি একজন অ্যাসিস্ট্যান্ট কস্টিউম ডিজাইনার, আমি তোমাকে সরাসরি কস্টিউম ডিজাইনের জায়গা দিতে পারি। আর তাছাড়া আমি বিবাহিত হলেও বিবাহিত হওয়ার এক ছাদের নিচে থাকা সেই ভাগ্য আমার নেই, কারণ আমি আর আমার স্ত্রী একসঙ্গে থাকি না। এরপর আমরা দেখতে পাই রোহান আরও একবার অঞ্জলির কাছে গিয়ে তাকে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু এবার আর অঞ্জলি তাকে মানা করে না। তাদের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। রোহান অঞ্জলিকে একটা ফ্ল্যাটও গিফট করে, যেখানে সে মাঝে সাঝেই তার সঙ্গে সময় কাটাতে যেত। একদিন দুজনে একসঙ্গে শুয়ে থাকার সময় অঞ্জলি বলে, যখন তোমরা একসঙ্গে থাকোই না তবে ডিভোর্স কেন দিয়ে দিচ্ছ না ওকে? রোহান তার কথা বেশি একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় তখনই তার স্ত্রীর ফোন আসে, কিন্তু রোহান ফোনটা ধরার আগেই অঞ্জলি ফোনটা নিয়ে বাথরুমে ঢুকে যায়। আর তার এই ব্যবহারে রোহান সেদিন প্রচণ্ড রেগে যায়। অঞ্জলি রোহানকে আরও একবার ডেকে রোহানের হাত থেকে খুলে রাখা আংটিটা তাকে আরও একবার দিয়ে হ্যাপি অ্যানিভার্সারি বলে, আর তার মুখের ওপরেই দরজা বন্ধ করে দেয়। অঞ্জলি চাইছিল রোহানকে পুরোপুরিভাবে পেতে। বিষয়টা রোহান বুঝতে পেরে পরের দিনে অঞ্জলির কাছ থেকে তার ফ্ল্যাটের চাবি নিয়ে নেয়, আর তাকে তার ফিল্ম সেটের কাছ থেকেও বরখাস্ত করে দেয়। কারণ রোহান এই বিষয়ে ভয় পাচ্ছিল অঞ্জলি তাকে যেভাবে আঁকড়ে ধরতে শুরু করেছে বিষয়টা তার স্ত্রী না জেনে যায়। অঞ্জলি রাগে দুঃখে যখন পরের দিন সেই ফ্ল্যাটে আরও একবার আসে তার সমস্ত জিনিসপত্র নিতে, সেখানে রোহানের সঙ্গে সে অন্য একটি মেয়েকে দেখতে পায়। অঞ্জলি তখন বুঝতে পারে তার প্রতি রোহানের বিন্দুমাত্র ভালোবাসা নেই, সে অনেক মেয়ের সঙ্গে এরকম করেছে। অঞ্জলি তার মুখের ওপরেই বলে, আমি মুভির হিরোইনদের জন্য পোশাক ডিজাইন করি, নাকি কল গার্লদের জন্য যারা শুধুমাত্র কাজের জন্য তোমার সাথে শোয়। একথা শুনে রোহান তাকে চরম অপমান করে বলে, তুমিও তো শুয়েছিলে, তাহলে তুমি কি নিজেকে ট্যালেন্টেড মনে করো? তোমার মতো হাজারটা মেয়ে তোমার থেকে বেশি ট্যালেন্ট নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তুমি শুধুমাত্র আমার জন্য প্রমোশন পেয়েছো। কখনো মনে করো না এটা তোমার ট্যালেন্ট। একথা শুনে অঞ্জলি বলে, আমি কাজের জন্য তোমার সাথে কোনোদিনও শুইনি। এই ঘটনার পর সেদিন রাগারাগি করে অঞ্জলি সেখান থেকে চলে গেলেও দুদিন পর রোহানের কাছে অঞ্জলির আবারও কল আসে। সে সমস্ত কিছুর জন্য ক্ষমা চেয়ে রোহানকে তার ক্যারিয়ার তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। আরও বলে, আমি তোমাকে খুব মিস করছি, আমরা কি দেখা করতে পারি? ফোনে এই সমস্ত কথা শুনে রোহানের একটু দয়াই হয়, যে কারণে তার শুটিং হওয়া মুভির হিরোইনের জন্য কিছু পোশাক তাকে নিয়ে আসতে বলে দেখানোর জন্য। রোহানের বাড়িতে এসে পোশাকগুলো সে খুলে দেখাতে শুরু করে। রোহান তার দিকে সেই দৃষ্টিতে তাকাচ্ছে, আর তার গায়ে হাত দিলে অঞ্জলি এতে অস্বস্তি বোধ করছিল না, বরঞ্চ এই সমস্ত কিছুই সে এনজয় করছিল। এমনকি রোহান তার সঙ্গে জোর করছিল না, তারা দুজনেই এটাই পছন্দ করত। এইভাবেই তাদের মধ্যে যা কিছু হয়েছিল দুজনের সম্মতির ভিত্তিতেই হয়েছিল, আর অঞ্জলিও সমস্ত কিছুই উপভোগ করছিল। রোহানের দিকের সমস্ত ঘটনা শুনে তরুণ বলে, আমি জানি রোহান ভালো মানুষ নয়, রোহান অঞ্জলির সাথে যা করেছে তা মোটেও ঠিক ছিল না। একজন গরিব মেয়ের আত্মবিশ্বাস জাগিয়ে তাকে কাজ দিয়ে তার ইমোশনের সঙ্গে খেলা করা, আর এক ঝটকায় সমস্ত কিছু আবার ফিরিয়ে নেওয়া, এই অপরাধ হয়তো ধর্ষণের থেকেও কম নয়, কিন্তু এটা ধর্ষণ নয়। আর অঞ্জলি সেদিন সিঁড়ির ব্যবহার এজন্যই করেছিল কারণ সেখানে সিঁড়ির রেলিংয়ে তার যৌনাঙ্গের আশেপাশে যাতে নিজেই আঘাত তৈরি করতে পারে,
আর সেটাই যাতে সে পরে রোহানের বিরুদ্ধে ব্যবহার করতে পারে, যাতে এটাই প্রমাণ হয় তার সাথে সেদিন জোর করা হয়েছিল। সব কথা তরুণ বলে লাস্টে এই কথাটাই বলে, রোহান তার মন নিয়ে খেলেছে, তার মর্যাদার সাথে খেলেছে, কিন্তু সে অঞ্জলির শরীর নিয়ে কোনোদিনও খেলেনি। এই মামলা অঞ্জলির ধর্ষণের নয়, বরঞ্চ এটা অঞ্জলির প্রতিশোধ। সব কথা শুনে হিরাল বলে, আমাদের নিয়ম অনুযায়ী কোনো পুরুষ যদি কারো উপর আধিপত্য বিস্তার করে খারাপ কিছু করে, আর তা যদি মেডিকেল রিপোর্টে প্রমাণও হয়, আর সামনের মহিলা যদি এসে বলে এই সমস্ত কিছু তার ইচ্ছার বিরুদ্ধে ছিল, তবে আসামির শাস্তি হওয়া অবশ্যই উচিত। কারণ রোহান তার সঙ্গে শুধু সেই দিনই নয়, আগেই তার সঙ্গে যতবারই শুয়েছে তার প্রতিটা দিনই তার সঙ্গে ধর্ষণ করে এসছে। একজন ক্ষমতাশীল মানুষ তাকে ক্যারিয়ারের বাহানা দিয়ে যদি তার সঙ্গে শুতে বাধ্য করে, আর সেই মহিলা যদি এতে রাজিও হয়ে যায়, তবুও এটা ধর্ষণ। কারণ দেখতে গেলে সেই ব্যক্তি এমন সিচুয়েশন ক্রিয়েট করছে যে তার সাথে সে যদি না সয় তাহলে এতে তার ক্যারিয়ারের ক্ষতি। আর এমন পরিস্থিতিতে অঞ্জলিও তার ক্যারিয়ার আর পরিবারের আর্থিক কথা ভেবে সে সমস্ত কিছু মেনে নিতে বাধ্য হয়েছে। তাই আমি আদালতকে আবেদন করব এমন ব্যক্তির কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। তরুণ বলে, প্রথমত পুলিশের অসতর্কতা, আর তারপর অঞ্জলির সমস্ত মিথ্যা কথা। আর তাছাড়া সেদিন যদি এরকম কিছু সত্যি হতো, তাহলে অঞ্জলির চিৎকার চেঁচামেচির শব্দ কেউ কেন শুনতে পায়নি? আরও তো পড়ে থাকলো ভাইয়ের মারের কথা লুকিয়ে রাখা, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা। ম্যাক্সিমাম কথাগুলোই তো ছিল ওর মিথ্যা। তবে কোন যুক্তিতে আমার মক্কেলের সাজা পাওয়া উচিত? এরকম জটিল পরিস্থিতিতে এসে রায় ঘোষণার আগে দুই বিচারকই একটু বিরতি নেন। একজন বিচারক বাইরে দাঁড়ানো সমস্ত ভিড়ের আওয়াজ শোনেন, যারা চাইছিল রোহানের জেল হোক বা তার থেকেও বড় কোনো শাস্তি হোক। তারা বুঝতে পারছিল জনতা ক্ষুব্ধ, তারা কেবল শাস্তিই চাইছিল। বিচার শুনানি শুরু হয়। বিচারক বলেন, দুপক্ষেরই যুক্তি শোনার পর আদালতের মনে হয়েছে দুজনেই দুজনের জায়গায় ঠিক, কিন্তু এমন জটিল মামলায় সিদ্ধান্ত নেওয়ার জন্য একটাই পথ থাকে, যেটা হলো আইনকে সম্পূর্ণরূপে অনুসরণ করা। আইন অনুযায়ী যদি কোনো পুরুষ মহিলার উপর আধিপত্য বিস্তার করে, আর সেটা যদি মেডিকেল রিপোর্টে প্রমাণও হয়, আর সেই মহিলা এসে যদি বলেন এই সমস্ত কিছুই তার ইচ্ছার বিরুদ্ধে ছিল, তবে আদালতকে সেটাই মানতে হবে, যদি না আসামি একদম সঠিক প্রমাণ নিয়ে আসে। আর যেহেতু অঞ্জলি আর রোহানের মধ্যে সেদিন কী হয়েছিল তা আমরা কোনো সিসিটিভি ক্যামেরায় দেখতে পাইনি, তো এখানে এটাই প্রমাণ হবে যে অঞ্জলির বলা সমস্ত কথাই সত্যি। তাই এই সমস্ত কথা বিবেচনা করে হাইকোর্ট রোহানকে 10 বছরের সাজা শোনাচ্ছে। তরুণ জজের এই রায় খুশি হয় না। সে ভরা আদালতের মধ্যে বলে, আমি এই রায়কে অবশ্যই আবার চ্যালেঞ্জ করব। যাই হোক, হীরার মামলা জিতে যায়। সমস্ত জনতার সাথে সাথে বাইরে থাকা ভিড়ও খুশি হয়ে ন্যায়ের স্লোগান দিতে থাকে। রোহান বুঝতে পারে তার সমস্ত কিছু শেষ হয়েছে। তারপরেও তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী কায়নাজকে সে বলে, তুমি বিশ্বাস করো এখনো কিছু শেষ হয়নি, কারণ তরুণ এই রায়কে অবশ্যই চ্যালেঞ্জ করবে। কিন্তু প্রমাণ হলেও এখন আর কিছুই যায় আসে না কায়নাজের, কারণ কায়নাজ এখন জানতে পেরেছে রোহান তাকে অনেক বছর ধরে এভাবে চিট করছে। তাই রোহানকে গুড বাই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি অঞ্জলি হিরলের কাছে এসে বলে, তরুণ ঠিকই বলেছিল, রোহান যা করেছিল তা ধর্ষণ ছিল না, কিন্তু ধর্ষণের চেয়ে কমও ছিল না। আপনার সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এই কথা শুনে হিরল অবাক হয়ে যায়। সে বুঝতে পারে তরুণই সঠিক ছিল। হিরল সমস্ত কিছু বুঝতে পেরে সে মনে মনে খুব দুঃখ পায়, কারণ সে এতক্ষণ এটাই বিশ্বাস করছিল সে সত্যের হয়ে লড়ছে। একটা অসহায় মেয়েকে সে বিচার পাইয়ে দিচ্ছে, কিন্তু এই সবই মিথ্যা ছিল। সিন চেঞ্জ হয়। কয়েকদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, হিরাল তার বয়ফ্রেন্ডের সঙ্গে তরুণের বাড়িতে ডিনার করতে আসে। আলাদাভাবে তরুণ যখন সুইমিং পুলের পাশে ছিল, হিরাল তার কাছে এসে বলে, স্যার, আমার এখনো মনে হচ্ছে সম্পূর্ণ বিচার এখনো হয়নি। তরুণ বুঝতে পারে অঞ্জলি সবই এবার বুঝতে পেরেছে। তাই সে তাকে বলে, দেখো, আমরা বিচারের ব্যবসায় নেই, আমরা আইনের ব্যবসায় আছি। আইন অনুযায়ী যেটা প্রমাণ হবে সেটাই সত্যি। আর এই কথার সঙ্গেই গল্পটি পুরোপুরি শেষ হয়। সেকশন 375-এর এই কাহিনী আমাদের এক কঠিন বাস্তবতার মুখে দাঁড় করায়। আমরা প্রায় আইন আর বিচারককে এক করে ফেলি, কিন্তু আদতে কি তাই? আইনের কাজ হলো নিয়ম মানা, আর বিচারের কাজ হলো সত্যটা খুঁজে বের করা। যখন কোনো নির্দোষ ব্যক্তি আইনের ফাঁদে পড়ে, তখন যেমন অন্ধকার ঘনিয়ে আসে, তেমনি কোনো অপরাধীও যখন আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়, তখনও সমাজ হেরে যায়। অঞ্জলি কি ঠিক করেছে, নাকি রোহান তার কৃতকর্মের উপযুক্ত শাস্তি পেয়েছে? তোমার কি মনে হয়, আইন কি সবসময় ন্যায় বিচার করতে পারে? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম এক্সপ্লেনেশন ভিডিও পেতে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।